রাষ্ট্র তার দাঁড়াবে না, দাঁড়াবে কি? অফিসে অফিসে ঘুরবে, আসতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে অটোমেটিক। এইটার নাম হচ্ছে কৃষক কার্ড। এখন কৃষক কার্ডের অধিকারী হিসেবে বলবে যে নিয়ে এখানে যাও, যখন যাবে তোমাকে আগাম খবর দেওয়া হবে আগামীকাল না, আর তুমি দিতে যাচ্ছ বাজারের খবরটা জানো, চট্টগ্রামে আজকে এটার দাম এরকম, এটার দাম এরকম। লাঙ্গল হাতে জমি ঘুরতে দেব, পরে সবচেয়ে শুরু করে ছেলেদের জন্য করেছিলেন বৈদেশিক কর্মসংস্থান, আর নারীদের জন্য গার্মেন্টস। বেশ বড় হয়েছে, বেকারত্ব চাহিদাও তো বেড়ে, কোনটা আছে তারপরে কর্মসংস্থান। কর্মসংস্থান হচ্ছে সবচেয়ে তারা ভাবে না, তারা উদ্ভট জগতে চাকরি দেবে। শুধু এইটুকু ক্ষেত্র দায়িত্ব একটা কথা, উদ্যোক্তা যারা ইন্টারনেট তোমাকে পাল্টে দিতে পারে, তো ইন্টারনেট কি ফেসবুক দেখার জন্য আমাদের আউটসোর্সিং করে না? আউটসোর্সিং এর যদি করতে পারি তখন কর্মসংস্থান শুধু 20 লক্ষ ছেলে হবে, শুধু এটা না, টাকাগুলোতে টাকাগুলো আনার জন্য তারা বিকল্প পদ্ধতিতে যায় বলে তাদের ডলারের দাম 100 টাকা, বাজারের ডলার আছে। পেপ্যাল সিস্টেম এই এখন তুমি ডায়লগ হবে, এখন তোমার ধারণায়, তোমার উপস্থাপনায়, তোমার প্রাজ্ঞতা দিয়ে যদি করো তখন তুমি দাবি করতে পারো। ধারণা যদি এখন যদি সাহেবকে বলেন তো, আই ডোন্ট নো বাংলা কি, এর নাম কি বলে, তারা ওই বট বাহিনীর সাথে সাথে এটাই আসতে পারে, যে আসতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ কি, ম্যানিফেস্টো দিয়েছে তার মধ্যে কি আসছে, ওগুলো ইন্ডিয়া থেকে আসছে। এতই ভারত বিদ্বেষী, এতই ভারত বিদ্বেষী ইন্ডিয়া থেকে সবগুলা কাটতেছে। তো আমরা ওদের সম্পর্কে, আর আমি দুটো কথা বলে তা জানি না, ব্যাঙ্গের মতো দেখে ওইটুকু তাকে প্রায়োগিক করার জন্য দক্ষতা বৃদ্ধি ছাড়া এরকম একটা
সেটাকে যদি আমরা কাজে শ্রমশক্তি ডেমোগ্রাফিক একটা শব্দ আছে তোমার, তাই না? 20 বছর ফলে পৃথিবীর জন্য ব্যাপারটা আছে। বাইরের 1 কোটি বাইরে এই লোকগুলো হ্যাঁ না আরে ওরা আমাদের ভাত 1 কোটি লোক কিন্তু 1 কোটি লোককে ভাত করেছে এটা 1 কোটি লোক কিন্তু আমার এখানে কিন্তু তারা এটির ব্যবস্থাপনা তারা নিজেদের মতন। তো যাই হোক, আমার মনে হয় যে কর্মসংস্থানের চমৎকার 8টি স্তম্ভের কথা বলি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা সেটা হলো বলি আমি, তাই ব্রেনের একটা অপারেশন পয়সা লাগে, তাহলে কি করবে না? তোমাকে তোমার একটা হার্টের একটা বাইপাস অপারেশন ফ্রি অফ কস্ট করে দেবে, তার ফ্রি 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 ফ্রি। তো বিষয়টা হলো যে আমরা বলি যে হাসপাতালের সংখ্যা বাড়াবো, হাসপাতালের সংখ্যা বাড়ালে হার্টের বাইপাস অপারেশন করতে চায়, ব্রেনের অপারেশন চায় ক্যানিডি না। আমি একজন ডাক্তার, সার্জারির একজন শল্য চিকিৎসক, অপারেশনের দিনে পয়সা দুটো রাজি হলো না, কনসেপ্ট দিয়ে পাওয়া। আমি ইন্টার্নি করছিলাম, কথা তোমার তো জানবে না, ইন্টার্নশিপের সময় একবার রাতের বেলা প্রায় রাত 2টার সময় এক পেশেন্ট আসলো। পেশেন্টটা আমি তখন মোটামুটি ডিউটি করে ডিউটি রুমে বিশ্রাম নিচ্ছি, রাত 2টার সময় সিস্টার এসে আমাকে দরজায় নক করে বলছে যে আমি গিয়ে দেখলাম একটা ইয়াং একটা মেয়ে বসে আছে আর কি, শুয়ে আছে ইনফ্যাক্ট। মনে ডান পাশে আগে আগে হ্যাঁ আরাম লাগে স্যার, কথা শেষ।
এর কথা জিজ্ঞেস করে কে? অথচ দলই করতে পারে। তারপর আমাদের আমি যেতে আমরা গিয়ে সব মিলিয়ে আচ্ছা আপা শুরু করে দেন। অনেক ধন্যবাদ পাভেল ভাইকে। একটা বিশাল বিশাল হাততালি, রাজশাহী ছাদ ফেটে যাওয়ার মতো। সবাই আজকে আমার কথা বলতে হবে এটা আমি জানতাম না, কাজে আমি উপরে যে দর্শক সারিতে বসেছিলাম। যখন আমার সিনিয়ররা কথা বলেন আমি সেটা এনজয় করি। আজকে আমি যে 8টা বিষয় নিয়ে কথা হচ্ছে সেইটার মধ্যে 2টো বিষয় কভার করার কথা। ইউজুয়ালি আমি এটা রংপুরে এর আগে করেছি, সম্ভবত সেটা নিয়ে বলা। একটা হচ্ছে পরিবেশ, প্রথমে ক্রীড়া এবং পরিবেশ, এই দুটো আমার বলার কথা। ক্রীড়া দিয়ে শুরু করি। ক্রীড়া নিয়ে এখানে ক্রীড়াবিদ থেকে আব্দুল বাসির এখানে ক্রীড়াবিদকে তাকে আপনারা সবাই চিনেন? হাত দেখি একজন। ওরে সর্বনাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 18 মাসে 1 কোটি চাকরির প্রতিশ্রুতি কিংবা যে পরিকল্পনা, এটা নিয়ে কে কে জানো? এইটা নিয়ে হাত তুললে দেখতে চাই। এটা কে কে জানে? 18 মাসে 1 কোটি চাকরি আমরা দিতে চেয়েছি। চাকরি নয়, কর্মসংস্থান। শব্দটা চাকরি নয়, কর্মসংস্থান। এটার মধ্যে শুধু 2 জন জানে যে আমাদের কি নির্বাচনী প্রতিশ্রুতি? এটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতিও, কেবল প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা। সবগুলো হাত তো ওঠা উচিত। আমরা তো এটা নিয়ে প্রচুর ক্যাম্পেইন করেছি, তার মানে আমাদের ক্যাম্পেইনে কোনো ঘাটতি আছে। যাই হোক, এই যে আমরা কর্মসংস্থান নিয়ে যখন কথা বলি, 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের একটা খুব বড় অংশ ক্রীড়া থেকে আসবে। ক্রীড়া একটা প্রাতিষ্ঠানিক বিষয়ে রূপান্তর করা হবে। একজন ব্যক্তি, নারী হন বা পুরুষ হন, তিনি তার জীবনের কয়েকটা বছর শুধু খেলবেন এবং কয়েকটা বছর শুধু ইনকাম করবেন, বিষয়টা তা নয়। ক্রীড়া নিয়ে একটা ব্যাপক পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অনেকগুলো কারণ তার। প্রথম কারণ, ক্লাস 4 থেকে, মানে প্রথম কারণ হিসেবে যেটা আমরা দেখি, সেটা পরিকল্পনাগুলো শেষ করার পরে বলি। প্রথমেই হচ্ছে খেলাধুলাকে একটা প্রফেশন, এটাই মাত্র বললাম। কিভাবে প্রফেশন হিসেবে প্রতিষ্ঠিত করব। এখানে যারা ফুটবল আছেন, ক্রিকেটার আছেন, সাবেকে যদি চলে যায় যে ছোটবেলায় খেলেছো কয়জন, তাইলে কিন্তু প্রায় অর্ধেক হাত উঠে যাবে। কারণটা কি? কারণ কিন্তু বড় হওয়ার পরে যখন তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে চলে এসেছো, স্কুল এবং কলেজ পার হয়ে, তখন কিন্তু আর ক্রীড়া হিসেবকে পেশা হিসেবে বেছে নেওয়ার চিন্তাও তোমরা করোনি। কারণ কি? ক্রীড়া যদি হয় তোমার পেশা, তোমার কাছে কেউ মেয়ে দিবে না কিন্তু বিয়ে। ছেলে যদি হও আর মেয়ে যদি হও, ঘর সংসার করতে পারবে না। নিবা কেন পেশা হিসেবে? 2 থেকে বিপদ। প্রথমত 4-5 বছর শুধু সুযোগ পাবে। দ্বিতীয়ত পরবর্তী জীবনে, যেটাকে আমরা ক্যারিয়ার বলি, এটা ক্যারিয়ার সাপোর্টিভ নয়। আমরা ক্যারিয়ার সাপোর্টিভ করার জন্য যে পরিকল্পনাগুলো নিয়েছি সেটা হচ্ছে স্কুল পর্যায় থেকে, ক্লাস 4 থেকে ক্রীড়া বাধ্যতামূলক। এর বাইরে একটা নতুন কুড়ির নাম তো এখানে সবাই জানার কথা, যারা হচ্ছেন শিল্পী, কলা কুশলীদের সারা বাংলাদেশ থেকে, একেবারে ইউনিয়ন এবং উপজেলা পর্যায় থেকে তুলে আনা হয় মেধা। ঠিক একইভাবে নতুন করে স্টাইলে, নতুন করে স্পোর্টস আমরা ইউনিয়ন ভিত্তিক পেশাদার ক্রীড়াবিদ বেছে আনার জন্য। তৃতীয়ত 64টা জেলাতে আমরা ইনডোর স্টেডিয়াম স্থাপনা করার পরিকল্পনা করেছি। আমাদের পরিকল্পনা আছে 10টা বিভাগীয় শহরে বিকেএসপির মতো সম্পূর্ণ ক্রীড়াভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের। আচ্ছা, আমরা যখন বলি ক্লাস 4 থেকে একটা ছেলে বা মেয়ে মানে বাধ্যতামূলক বিদ্যালয়গুলোতে ক্রীড়া, তার মানে কি ওই স্কুলগুলোতে কতগুলো কর্মসংস্থান? একটু গুনি আর কি, হাতে গুনি কতগুলো কর্মসংস্থান। এটা ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রতিটা স্কুলে। কতগুলো স্কুল আছে? অসংখ্য। আমরা যখন 64 নতুন করে স্পোর্টসের কথা বলি, যেটা প্রতি বছর হবে, এই কর্মযজ্ঞটায় কত লক্ষ লোক সারা দেশে ইনক্লুড হবেন। হাতে গুনো, আমরা চাকরি গুনি, আমরা কর্মসংস্থান গুনি। কারণ এটা একটা প্রশ্ন যে 18 মাসে 1 কোটি আপনারা কোথা থেকে দিবেন? 20 লাখের হিসাব পাভেল ভাই অলরেডি দিয়ে গেছেন ফ্রিল্যান্সিং থেকে। ওটা কিন্তু কনজারভেটিভ হিসাব,
ওটা কিন্তু আমরা এক্সপ্যান্ড করিনি। ওটা এক্সপ্যান্ড করলে তোমরা যদি নিজেদের যোগ্য করতে পারো এই সংখ্যা আসলে অনেক বাড়বে। কারণ এই ফ্রিল্যান্সিং সেক্টরে এক্সপোনেনশিয়াল রেটে আমাদের ফ্রিল্যান্সার বিশ্বজুড়ে বাড়ছে। আচ্ছা, এইবার এই যে স্পোর্টস ভিলেজ 64টা জেলায়, স্পোর্টস ভিলেজ ইজ এ হিউজ এরিয়া, সেখানে সব ধরনের খেলাধুলা এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এখানেও কর্মসংস্থান 64টা জেলা, প্লিজ রিমেম্বার, এবং দেশের প্রতিটা উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া ডিফারেন্টভাবে, মানে সরকারের যে জনপ্রশাসন তার অন্তর্ভুক্ত। তা চাকরি এখানে কতগুলো বেরোলো? অসংখ্য। এরপরে এই যে বিষয়ভিত্তিক ক্রীড়া, যারা যখন একটু সিনিয়র লেভেলে যাবে, যেমন কেউ ক্রিকেটে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ মানে ইনডোর গেমে ভালো, সেই বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক এখানে হায়ার লেভেলে অন্তর্ভুক্ত হবে। এটা রিজন হলো যে আপনি যেমন তেমনভাবে খালি খেললাম আর আমি খেলাধুলা ক্লাসটা অ্যাটেন্ড করলাম আর আমি পাশ করলাম, সম্ভব না। একেবারে ইকুয়াল পাস মার্ক থাকবে অন্যান্য সাবজেক্টের মতো, যেন এটাতে জোর দেওয়া হয়। এরপর খেলার মাঠের সুব্যবস্থার অনেক প্ল্যানিং আমাদের আছে, এটা সবচেয়ে টাফ পার্ট। আমাদের অসংখ্য মানে যে জায়গা বা আমাদের এরিয়া, ল্যান্ড এরিয়া, এটা তো কম। অবশ্যই আমাদের সমুদ্র এরিয়া খুবই বড়, সেখানে কিন্তু ল্যান্ড এরিয়াটা কম, ফলে মাঠ একটু সময় লাগবে, কিন্তু সেটা আমাদের একটা অন্যতম নগরায়নের প্রধান পরিকল্পনা। এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং সেক্টর আছে এই ক্ষেত্রে, সেই সেক্টরটা হলো ক্রীড়া সরঞ্জাম দেশেই তৈরি। যারা এখানে ব্যবসায়িক উদ্যোক্তা, আমি জানি আজকে অনেক তরুণ ব্যবসায়িক উদ্যোক্তা আমাদের মধ্যে আছেন, আপনাদেরকে আমি বলি, এই যদি ক্রীড়া প্রোডাক্ট, আপনি ফুটবলটা দেশেই বানান, আপনি ব্যাটগুলো দেশেই বানান, আপনি টেবিল টেনিস, লন টেনিস এগুলোর ব্যাটগুলো বানান, একটা হিউজ ইন্ডাস্ট্রি ডেভেলপ করার সুযোগ আছে, কারণ রাষ্ট্রীয়ভাবে এইটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে বিবেচনা করা হচ্ছে। যাই হোক, আমরা চাই আগামীতে, আগামী প্রজন্মে, তোমরা যারা সামনে বসে আছো তাদের মধ্যে থেকে তো, কিংবা তোমাদের পরবর্তী প্রজন্ম খুব গর্ব নিয়ে বলবে যে আই এম এ ক্রিকেটার, এবং এইটা এতখানি গর্ব নিয়ে বলবে ঠিক যতখানি গর্ব নিয়ে একজন অন্যান্য প্রফেশনের মানুষ গর্ব কথাটা বলে। এইবার চলে যাই আমরা পরিবেশে, আমাদের সময় খুব শর্ট, একটু পরিবেশ নিয়ে আমরা কথা বলি। পরিবেশ এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের প্যাসিভ মানে ইফেক্ট। পরিবেশ যে আশেপাশে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কি আমরা বুঝতে পারি? বাসায় যখন ঘুমাই, ঘুম থেকে উঠি না, কিন্তু এটা দেখতে পাই যে আমাদের শীত কিন্তু সময় মতো আসে না, আমাদের গ্রীষ্মের সময় বদলে গেছে, গরমের ধরন বদলে গেছে, শীতের তীব্রতা বেড়েছে। তার মানে হচ্ছে আমাদের যে ব্যালান্সড এনভায়রনমেন্ট সেটা ধ্বংস হচ্ছে। এখানে আমাদের যে প্রতিশ্রুতিগুলো একদম মোটা দাগে শর্টে আমরা সবাই জানি। প্রথম এবং প্রধান হচ্ছে 20,000 কিলোমিটার খাল খনন, 20,000 কিলোমিটার খাল খনন সারা দেশ জুড়ে। এই খাল খনন, এত হিউজ খাল খনন করা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যে এই খাল খনন যখন আমরা বলি, এই খাল খননটা কেবল নাব্যতা আনবে তাই কি না, আমাদের 54টা নদীর উৎসমুখ কিন্তু ভারতে, কাজে খাল খননটা আমাদের জন্য অত্যন্ত দরকার। আমাদের ড্যাম তৈরি করা প্রয়োজন, আমাদের ড্যাম দরকার এই জন্য যে কবে তারা পানি ছাড়বে, আমাদের খালে ওই পানি আসবে। অন্য দেশের দিকে তাকিয়ে তো বাঁচার সুযোগ নাই। আমরা যেহেতু আমরা আমাদের দেশ দিয়ে বেরিয়ে যাই, আমাদের দেশ থেকে পানিটা বের হয়, তার রিজার্ভিয়ার আমাদের তৈরি করতে হবে, তাদের নয়। কাজে এই জায়গাটায় এটা খুব গুরুত্বপূর্ণ যে খালটা সারা দেশব্যাপী সমভাবে যেন বন্টন করা হয়। খাল খননের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে কেবল যে নাব্যতা বাড়বে নদীর কিংবা পানির যে প্রবাহ সেইটা বেড়ে যাবে তা কিন্তু না, এটা কিন্তু একটা ওয়াটার রুট তৈরি করবে। আমরা ছোটবেলায় শুনতাম যে নৌকা করে এখান থেকে ওখানে চলে যায় মানুষ, এখন কিন্তু এই রাস্তাগুলো নাই, ফেরি নাই, নৌকা নাই, কিন্তু এটা আনতে হবে। এই ওয়াটার রুট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু ইন্টিগ্রেটেড পার্ট। আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলছি আমরা কিন্তু যোগাযোগকেও কানেক্ট করছি। এরপরে আমরা আসি, এই যে ড্যাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলেছি, তিস্তা ব্যারেজ, আমাদের কিন্তু অনেক প্রোগ্রাম তিস্তা নিয়ে করেছি আমরা। তিস্তা ব্যারেজ উন্নয়ন ও পদ্মা ব্যারেজ, এটা কিন্তু খুব পুরনো পরিকল্পনা এবং খুব দুঃসাহসী পরিকল্পনা, কিন্তু পারলে আমরাই পারবো। কেন পারবো আমরা? কারণ হলো বেগম খালেদা জিয়া, আমাদের সম্মানিত প্রয়াত চেয়ারপারসন, হচ্ছেন সেই ব্যক্তি যিনি ন্যায্য পানির হিস্যার জন্য আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করেছিলেন। এই ইনফরমেশনটা কে কে জানে? একজন, থ্যাংক ইউ, অ্যাটলিস্ট জানে একজন। এরপরে আসি 25 কোটি গাছ। 25 কোটি গাছ নিয়ে আমি নানা মিম এবং ট্রোল দেখি। 25 কোটি গাছ এত অসম্ভব কেন হবে? ইউজুয়ালি আমরা যখন 100টা গাছ লাগাই, 30টা গাছ বাঁচে না, 25 থেকে 30টা, 70টা গাছ টিকে থাকে।
এবং আমরা মানে এই যে গাছগুলো লাগানো হবে, এটা তো শুধু দলীয় অ্যাক্টিভিস্ট লাগবে না, তো বিএনপি দল হিসেবে লাগাবে না, এটা এদেশের সাধারণ মানুষজন লাগাবেন। কেন লাগাবেন? যেই গাছ যিনি লাগাবেন তিনি সেটার ফল এবং উপকার ভোগ করবেন। এই বিষয়টা যখন একজন সাধারণ মানুষ জানবেন, তিনি কিন্তু ইন্টারেস্টেড হবেন। কারণ তার গাছে যে পেয়ারা হবে, আপেল হবে, কমলা হবে, ঔষধি গাছ হলে সেটার ছাল বাকল যা হবে, কিংবা কাঠের গাছ হলে সেইটা দিয়ে যখন বিক্রির সময় আসবে সেটা বেনিফিট তিনি পাবেন। এই 25 কোটি একবার একটা টেনিয়রে কষ্ট হবে, কিন্তু দেশে কিন্তু একেবারে গ্রিনারি ছেয়ে যাবে, সবুজায়ন সম্ভব হবে। 25 কোটি দরকার নাই, 25 কোটি, আমি বলি 25 কোটি দরকার নাই, 10 কোটি প্রপারলি দেশ জুড়ে যদি বেঁচে থাকে, দেশের চেহারা বদলে যাবে। হয়তো 10 বছর পরে, কিন্তু আমরা সবাই এটা ইফেক্ট দেখতে পাবো। আরেকটা জিনিস শেষ, যেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা খুব স্মার্ট আইডিয়া বিশ্বজুড়ে। এখন আর আমরা পারমাণবিক মানে বিদ্যুৎ ব্যবস্থা কিংবা জ্বালানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থা, এগুলো আমাদের জন্য এনার্জি সোর্স ইজ রিয়েলি মানে আগামী পৃথিবীতে অসম্ভব হয়ে যাবে। কিছুদিনের মধ্যে এগুলো দেখা যাবে অ্যাক্সেসেবল না। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা এক্সট্রাঅর্ডিনারি প্রোগ্রাম, যেটাতে আমাদের ওয়েস্ট আসবে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টের অসংখ্য ধারণা আছে। এইটা কিন্তু পরিকল্পনা নয়, যেটা ইমিডিয়েটলি বাস্তবায়নযোগ্য কাজ। এই 25 কোটি গাছ ইমিডিয়েটলি বাস্তবায়নযোগ্য কাজ। খাল খনন ইমিডিয়েটলি বাস্তবায়নযোগ্য কাজ, যেটার পরিকল্পনা ব্যাপকভাবে নেওয়া হয়েছে। আমরা যেটা বললাম মোটের ওপরে, এটার একটাও আগামীতে হবে, 10 বছর পরে দেখবেন মরে যাওয়ার পরে উপকার পাবেন, এগুলো না। এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইমিডিয়েটলি আমরা এগুলোর বেনিফিট পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার দুটো বিষয় ছিল, আমি শেষ করেছি। এর মধ্যে আমাদের দুইজন খুব গুরুত্বপূর্ণ রাজশাহীর ব্যক্তিত্ব আমাদের সাথে জয়েন করেছেন, রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত ভাই, আর আমাদের রাজশাহী 3-এর সম্মানিত প্রার্থী শফিকুল হক মিলন মামা। শাহিন শওকত আরও পরিচয় আছে অনেক বিস্তারিত, কিন্তু আজকে তিনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং তিনি সিনেটের সদস্য, আরও বহু কিছু। কাজে এখানে আমি এটা ক্লোজ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট স্পিকারকে আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এমনি রাজশাহীতে লাঞ্চের টাইম কখন? এলাকা ভিত্তিক ভেরি করে পেছনে শোনা যাচ্ছে? একটু সত্যি কথা বললে ভালো হয়, এত বট এত অত্যাচারের মধ্যে আছে। রাজশাহীতে আসলে লাঞ্চ টাইম কখন? আর ভালো খাবার দাবার হলে বিয়ের বাড়িতে গেলে, তাহলে আজকে এখানে ভালো খাবারের আয়োজন আছে তো বোধহয় দুটো বন্ধ, দুইটা। ডু উই অল এগ্রি? আমরা 1:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব। বাট যেহেতু খাবারের ভালো, একটু পোলাও টোলা হলে পরে খেলেও অসুবিধা হয় না, হয়তো বা একটু এক্সটেন্ড হতে পারে, সেজন্য একটু আগে বলে নিলাম। আর আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি আমি, যে পেছনে শোনা যাচ্ছে? সাউন্ড কম? এখন ঠিক আছে? আচ্ছা, আমাদের মাইক্রোফোন থাকার কথা, উপরে কি আছে আমাদের? একটু উপরে দেওয়া যাবে? আর এখানে ফ্লোরে কয়টা আছে? উপরে মাইক্রোফোন আছে? উপরে নাই, উপরে আছে? নিচে কেউ আছেন এখানে মাইক্রোফোন? গুড, একটু আপনি যদি একটু অ্যাক্টিভ থাকা আর কি। আজকে একটু আগে যখন, না ঠিক আছে, একটু পরে, আমি নিচে থাকলে হবে, একটা অসুবিধা নেই। ও কিন্তু শোনা তো যাচ্ছে উপরে, ঠিক আছে। আজকে একটু আগে পাবল ভাই যখন বক্তব্য দিলেন, উনি একটু বলার চেষ্টা করেছেন যে কর্মসংস্থান বা শিক্ষার বিষয়টা আমি একটু কথা বলার চেষ্টা করব। তার আগে কয়েকটা জিনিস একটু আমি জিজ্ঞেস করতে চাই, যে রাজশাহীতে এইখানে যারা নিচে, মাইক্রোফোনটা একটু হাতে, মাইক্রোফোনে কে আছেন একটু কাইন্ডলি এখানে আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেউ আছেন এখানে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, আচ্ছা, রাজশাহী মেডিকেল কলেজ একটু হাত দেখি। রাজশাহী এগ্রিকালচার,
কোনো পলিটেকনিক? ওকে, আমি একটু এখানে একটু মাইকটা দিতে বলবো। এমনি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, একটু শুনতে চাই যে পলিটেকনিকের সমস্যাগুলো কি, রাজশাহী পলিটেকনিক বা সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউট গুলো। মাইকটা অন করতে হবে। আচ্ছা না, আচ্ছা আমি শুনতে পাবো, আপনি বলেন। এটা একটা সমস্যা। আমি রাজশাহী ইউনিভার্সিটির এখানে একজন হাত তুলেছিলেন, কাইন্ডলি আপনি বলবেন যে আপনার কাছে কি মনে হয় পার্টিকুলারলি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্টুডেন্টদের সমস্যাগুলো কেমন, কি ধরনের? না থ্যাংক ইউ। মেডিকেল কলেজ একটু, না থ্যাংক ইউ, মেডিকেল কলেজ হাত দেখেছিলাম, একটু কথা বলতে চাই। যে কোনো একজন খুব ব্রিফলি, এই সময়টা কিন্তু লেকচার থেকে বাদ দেবে, কারণ এই সময়টা আপনারা খাচ্ছেন, এটা আমি খাচ্ছি না। কি সমস্যা মনে হয়? আমি যারা আমাদের ভলান্টিয়ার থাকবে বা যাদের একটু খোলাখুলি বলি যে আমাদের জাতীয়তাবাদী দল বা বিএনপি যুব দলের সঙ্গে সরাসরি জড়িত, তারা প্রশ্নোত্তর পর্ব বা আমরা যখন জিজ্ঞেস করবো তারা কথা না বললে ভালো হয়, প্লিজ। জি, মেডিকেল সেক্টরে আমরা যেটা ইদানিং বেশি লক্ষ্য করতেছি সেটা হলো ডিউটি সময়ে আর ডিউটি টাইমে পেশেন্ট পার্টি কর্তৃক ডিউটি ডক্টররা ভায়োলেন্ট কিছু পরিস্থিতির শিকার হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রপার সার্ভিস দিতে পেশেন্টদের প্রবলেম তৈরি হতেছে। আর শিক্ষার কোনো সমস্যা মেডিকেল কলেজ? শিক্ষার ক্ষেত্রে হোস্টেলগুলো আমাদের অনেক হোস্টেল আছে যেগুলোর কাঠামো অনেক পুরনো, কাঠামোগত আমরা উন্নয়ন চাচ্ছি। তারা আবাসন সুবিধাটা আর কি মেইন। ধন্যবাদ। পরিবেশ আমি হয়তো 15 মিনিটের মতো কথা বলবো, দেন আমি রিকোয়েস্ট করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যারা সিনিয়ররা আছেন তাদেরকে অনুরোধ করব যে এই মনোযোগটা যেন থাকে আপনাদের। শোনা যাচ্ছে না? হ্যালো, এটাতে স্পষ্ট? তাহলে এটাতেই থাকি। তাহলে আগে শুনতে পেরেছিলেন আপনারা যখন পাভেল স্যার বললো বা ইয়েতে? ঠিক স্যার। ছিল, এখন সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, আমি একটু উপরে এবং নিচে একটু অনুরোধ করব যে 15 মিনিট, অথবা একটু এদিক ওদিক হতে পারে, 15 মিনিট কথা বলবো। এবং যে কথাটা একটু আগে আমরা বলছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেয়ারম্যান, উনি 25শে ডিসেম্বর যখন দেশে ফিরেন উনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, অথবা উই হ্যাভ এ প্ল্যান। যে জিনিসটা হচ্ছে যে আমাদের একটু 15 মিনিট অনুরোধ, উপরে উপরে যারা আছেন প্লিজ লিসেন টু মি। আপনারা কথা বললে তাহলে তো আর কথা বলা হবে না। অনুরোধ করবো 15 মিনিট অর 15-20 মিনিটস একটু ধৈর্য ধরে বসবেন। আর ছবিটা একটু পরে তুলি, আমরা একটু অথরিটেরিয়ান হচ্ছে যেহেতু শিক্ষকতা করি, ওই ভাবটা চলে এসছে আর কি, এটার জন্য দুঃখিত, বাট একটু প্লিজ লিসেন টু। তো উনি এসে বলছিলেন যে আমরা আই হ্যাভ এ প্ল্যান অথবা উই হ্যাভ এ প্ল্যান, এবং এই প্ল্যানের ব্যাখ্যা দিতে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনগুলো ক্লান্ত। তো তারপরে বলা হচ্ছে যে ওনার যে প্ল্যানটা কি এইটা আসলে ব্যাখ্যা করছে না। তো তারই ধারাবাহিকতায় উনি এর আগে 2টো প্রোগ্রাম করেছেন সিলেট এবং চট্টগ্রামে, এবং ওনার পরিকল্পনাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আর সেই পরিকল্পনারই একটা বর্ধিত অংশ আমরা রাজশাহীর যারা ইয়ুথ বা যারা তরুণ তাদের সাথে মত বিনিময় করতে চাই, যেটা আমরা বলছি। আরেকটা কথা বলা হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তন জুলাই পরবর্তী সময় হওয়ার কথা ছিল, সেটি একটি গোষ্ঠী করেছে কিন্তু বিএনপি সেটা করেনি, বা বিএনপি তার আশেপাশে যাচ্ছে না। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করি, আপনারা দেখেন যে আজকে যারা এখানে সিনিয়ররা বসে আছেন, আমরা জানি
বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এখানে আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু কেউ কথা বলছেন না। এটা একটা রাজনীতির প্রথম শুরু। আর দ্বিতীয় আরেকটা কথা বলি, একটু আপনারা রেসপন্স করবেন আমাকে, যে রাজশাহীতে কোনো রাজনৈতিক দল কর্তৃক এরকম পলিসি ডায়ালগ কি আগে হয়েছে? একটু জোরে শুনতে চাই। আমরা আসলে পরিবর্তনের চেষ্টা করছি, কিন্তু বট বাহিনীর অত্যাচারে অত্যাচারিত হয়ে এই পরিবর্তনগুলো ধোপে টিকছে না। এই পরিবর্তনগুলো তুলে ধরতে হবে। যে অনুরোধটা করবো যে আজকে আপনারা ফিরে যাবেন, এখানে হয়তোবা আমাদের দলেরও ছেলেমেয়েরা থাকতে পারেন আপনারা, বা অন্যান্য যারা দলের সাথে সংযুক্ত নয়, রাজনৈতিকভাবে সচেতন, বাট আপনারা যারা এখানে এসেছেন রাজনীতির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, তাদের অনুরোধ করব যে এই মেসেজগুলো শুধুমাত্র এই অডিটোরিয়ামের বাইরে না রেখে ছড়িয়ে দেওয়ার জন্য, অন্তত সেটার জন্য যেন আমরা বট বাহিনীর আক্রমণ থেকে নিস্তার পেয়ে বলতে পারি যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু হয়েছে, এবং তার শুরুটা হয়েছে রাজশাহীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোথা থেকে? রাজশাহী মেডিকেল কলেজ থেকে, এবং তার ভাগিদার অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো আবারও, যে আমি 15-20 মিনিট বলছি, কথা বলবো। যারা সিনিয়ররা যারা আছেন বা আপনারা যারা আছেন, প্লিজ লিসেন টু মি। 2 নম্বর যে কথাটা বলতে চাই, যে একটু আগে পাভেল ভাই বলে গেছেন যে বাংলাদেশের যে রাষ্ট্র পুনর্গঠনের যদি ক্রেডিট কাউকে দিতে হয়, উনি তথ্যভিত্তিক একটা উপস্থাপনা করেছেন, এবং সেই তথ্যভিত্তিক উপস্থাপনার একটা বড় অংশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্জন থেকে আমাদের এসেছে। আমি দুটো তথ্য দিয়ে শুরু করি। আপনারা জানেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল, অনেক কেউ বলে মাইনাস বা কেউ বলে 2%। যদি উপরেরটাও আমি ধরে নিই, তাহলে সেটাকে উনি নিয়ে গিয়েছিলেন কয় পার্সেন্টে? 4%। আর বেগম খালেদা জিয়া যখন 91-তে সরকার গঠন করেন এবং 2000-এ ছাড়েন, 2001-এর সরকারের পরে যখন 2004-5-এ, তখন এটা চলে গিয়েছিল 4 থেকে বেড়ে 6%। আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি, অবকাঠামো উন্নয়নের গল্প শুনেছি, অনেক বাণিজ্যিক উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমাদের বেকারত্বের হার 5%, এবং বেকারত্বের সংখ্যাটা 30 ছুঁই করছে। তার মানে বড় বড় অবকাঠামো বা উন্নয়নের নামে আসলে বড় বড় লোপাট বা দুর্নীতির গল্প সাজিয়েছি গত 15 থেকে 20 বছর আমরা। আরো একটা তথ্য আপনাদেরকে দেই, বেগম খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেন, তখন আমাদের এখানে বেকারত্বের হার ছিল 2%, রাইট? অনেক বড় উন্নতি হয়েছে, অনেক অবকাঠামো হয়েছে, স্কুল কলেজ হয়েছে। সেই বেকারত্বের হারটা তাহলে 2% থেকে খালেদা জিয়া শুরু করলেন, এটাকে 2.5% উনি রেখে গিয়েছিলেন, এটা বেড়ে 5%-এ গেল। আমি যে সমস্যার গোড়াটা বোঝানোর চেষ্টা করছি, তার মানে আমাদের আনএমপ্লয়মেন্ট বেড়েছে, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টটা কাজে লাগানোর কারণেই আনএমপ্লয়মেন্ট বেড়েছে। কেন জিজ্ঞেস করলাম? এবং এই আনএমপ্লয়মেন্ট যখন বাড়লো, যে ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা হওয়ার কথা ছিল আমাদের স্কুল কলেজে, মানব সম্পদ উন্নয়নে, সেই ইনভেস্টমেন্টটা হয়েছে অবকাঠামোতে। তাতে দেশ আসলে এগিয়েছে না পিছিয়েছে? বেকারত্ব বেড়েছে না কমেছে? কোনটা? সেজন্য এই যে তারেক রহমানের যে প্ল্যান, তার পুরো পরিকল্পনার মাঝখানে হচ্ছে যে মানব সম্পদের উন্নয়ন, বা মানুষ, আমাদের যে শিক্ষার্থীরা, আমাদের যে বিভিন্ন আনস্কিলড ইস্যুগুলো ইনস্টিটিউশনালি আছে, সেটাকে অ্যাড্রেস করা। সেই বিষয়গুলো টার্গেট করেই বিএনপি প্রথম বলেছে যে বাংলাদেশকে একটা $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা নিতে চাই। এখানে অর্থনীতির কোন স্টুডেন্ট আছেন? অর্থনীতির আপনি নিশ্চয়ই বুঝবেন। আমাদের অর্থনীতির এই মুহূর্তে সাইজ কত আপনি বলতে পারেন? আমাদের অর্থনীতির আকার অ্যারাউন্ড $440 বিলিয়ন। আর ট্রিলিয়নে গেলে কত হবে ওটা? এই অর্থনীতির স্টুডেন্ট, $1 ট্রিলিয়নে গেলে কত হবে? কত বিলিয়নে 1 ট্রিলিয়ন? আপনি তো মুসিবতে পড়ে গেছেন একটা। এটা খুব সোজা অঙ্ক। কত বিলিয়নে 1 ট্রিলিয়ন? আমি তো বললাম যে এখানে কোনো মান সম্মান চলে যাচ্ছে কিনা, বিলিয়ন ট্রিলিয়নের হিসাবে। যাক, শুনতে পেরেছি আমি। 1000 ট্রিলিয়ন যদি হয় অর্থনীতির আকার, এখন আমি বললাম $440 বিলিয়ন। এটা যদি 34 সালে বিএনপি এটাকে নিতে পারে 1 ট্রিলিয়ন ডলারে বা 1000 বিলিয়নে, আপনাদের কি মনে হয় যে মানব সম্পদ উন্নয়ন হবে? কি মনে হয়? অর্থনীতির আকার যদি বেড়ে যায়, তাহলে এখনকার থেকে ডাবল উন্নয়ন পরিকল্পনা আমরা করছি। এবং সেক্ষেত্রে একটু আগে যে কথাটা আমি বলেছিলাম যে 2% গ্রোথকে জিয়াউর রহমান 4%-এ নিয়েছেন, খালেদা জিয়া 4%-কে 6%-এ নিয়েছেন, এখন তারেক রহমান টার্গেট করছেন 6%-কে 8%-এ নেবেন। তাহলে বিএনপি যে ট্র্যাক রেকর্ড, যে অর্জনের রেকর্ড, আপনারা কি মনে করেন সেটা কি সম্ভব না সম্ভব না? সেজন্যই কিন্তু উনি বলছেন করব কাজ সবার আগে
আরেকবার শুনতে চাই, করব কাজ সবার আগে। আসুন একটা নতুন বাংলাদেশের গল্প শুনি। প্রথম যে উদ্যোগটা উনি নিতে চান, সেই উদ্যোগের কেন্দ্রে হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার যে পরিবেশ বা সার্টিফিকেট কেন্দ্রিক শিক্ষার যে সমস্যা, এই সমস্যাটা দূরীভূত করার। তারেক রহমানের মুখ থেকে শুনি ওনার শিক্ষা সংক্রান্ত পরিকল্পনাটি কি। কি কাজ করব আমরা? হাত দেখতে চাই। বিএনপি কখনো একা দেশ গড়ার চেষ্টা করেনি, সবাইকে নিয়েই দেশ গড়ার চেষ্টা করেছে। সেই আবেদনটি উনি রেখেছেন। কিভাবে? অত্যন্ত সংক্ষেপ, বাট বোধহয় ওনার পলিসি বা মাই প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, এটার একটা উত্তর কি দিতে পেরেছি? তারেক রহমান দিতে পেরেছেন? তাহলে একটা হাততালি ওনার জন্য দিতে হবে, ওনার অনুপস্থিতি হলেন। এই যে উই হ্যাভ এ প্ল্যান বা আই হ্যাভ এ প্ল্যান এর অন্যতম দুটি পিলার, একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার, আরেকটি হচ্ছে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা। দুটো একসাথে করতে হবে। এজন্য এই পরিবর্তনের মূলে যে জিনিসটি কাজ করবে সেটি হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আমাদের বর্তমান বাজেট কত কেউ বলতে পারবা? বিসিএস কিন্তু কারো হবে না। শিক্ষা ক্ষেত্রে বর্তমানে বাজেট কত? সিনিয়রদের কাছে জানতে চাচ্ছি না, কত পার্সেন্ট? 1.75 থেকে 1.76%। বিএনপির পরিকল্পনা হচ্ছে টু ইনক্রিজ দিস বাজেট ফ্রম 1.75 টু 1.8, আর্গুয়েবলি টু 5%। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা হবে এবং যে উনি যে ট্রিলিয়ন ডলার ইকোনমির কথা বলছেন, ওনার যে পরিকল্পনা করছেন, আমরা অবকাঠামো থেকে মানব সম্পদ উন্নয়নে এই বাজেটটাকে আনতে চাই। আপনাদের কি মনে হয়, তাহলে কি মানব সম্পদ উন্নয়ন হবে না হবে না? বিএনপির পরিকল্পনা আছে না নাই? তাহলে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে কি বলতে হবে? না বলতে হবে। কিভাবে করব সেই প্রশ্নটা আমি একটু ইলাবোরেট করতে চাই। আমরা অনেক আইটি পার্কের কথা শুনেছি, আমরা অনেক বড় বড় অবকাঠামোর কথা শুনেছি, 4G 5Gর কথা শুনেছি, কিন্তু এখন সেই আইটি পার্ক কি হচ্ছে, কিভাবে ব্যবহার হচ্ছে? কমিউনিটি সেন্টারে। রাজশাহীতে কোনো আইটি পার্ক আছে? কি হিসেবে ব্যবহার হচ্ছে? বা অবকাঠামোটা নষ্ট হচ্ছে। তারেক রহমানের পরিকল্পনায় যে অবকাঠামো ফেলে রাখা হয়েছে সেটাকে ব্যবহার করা। আপনারা যে ক্যাম্পাসগুলোতে এখন পড়েন, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, মেডিকেল কলেজ হোক, বা টেকনিক্যাল ইনস্টিটিউট হোক, বা এগ্রিকালচার ইউনিভার্সিটি হোক, সেগুলো কি ফ্রি ওয়াইফাই দেয়া হয়?
সেই প্রমিস বিএনপি করছে যে প্রত্যেকটি ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে। সেটা দিয়ে কি করবেন? ফেসবুক চালাবেন? বটের হয়ে অন্যর পিছনে লাগবেন? নারীকে বিদ্বেষ জানাবেন? কি করবেন? সেটাকে ব্যবহার করে আপনার স্কিল ডেভেলপ করে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, আপনার কর্মসংস্থানের ব্যবহার করবেন। এখানে শিক্ষক আমাদের স্যাররা কেউ আছেন নাকি? টিচিং এ কেউ আছেন স্যার? আপনারা এই যারা সামনে বসে আছেন শিক্ষক, গুড। এই যে শিক্ষকদের যে বিষয়টি আমরা বলছি যে বিএনপি ওয়ান ট্যাব ওয়ান টিচার ব্যবস্থা করবে, শুনে মনে হতে পারে টিচার বোধহয় এটাতে ভিডিও দেখবে। আসলে পরিকল্পনাটি ভিন্ন। আপনার একজন শিক্ষক যখন আপনার ক্লাসে যান, ওনাকে ল্যাপটপ চালাতে হয় না, আবার বারবার ডাউনলোড করতে হয় না। কিন্তু এমন যদি হয় আমেরিকা বা ইউরোপের মতো, এডেক্সেল বা ক্যামব্রিজের মতো, যে ট্যাবে ঢুকলেই তার মধ্যে আপনার জন্য রিসোর্স আছে, শিক্ষকের জন্য রিসোর্স আছে। তার মানে আপনার যদি ওয়াইফাই থাকে, আপনার ফোনটাই হয়ে যাবে আপনার একটা ব্ল্যাকবোর্ড, রাইট? আর টিচারের ট্যাব হবে আর একটা ব্ল্যাকবোর্ড। অর্থাৎ আপনার জন্য থাকবে মোবাইল, যেটা ফ্রি ওয়াইফাই, আর টিচারের জন্য থাকবে ফ্রি ট্যাব। তাহলে কি সমন্বিত উদ্যোগ বা সঠিক পরিকল্পনার আভাস পাচ্ছেন? তাহলে বিএনপির পরিকল্পনা কি ফাঁপা না সুগঠিত? যারা ক্ষমতায় ছিল না, যারা দীর্ঘদিন পরগাছা হয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, তারা যখন আমাদেরকে নকল করে, আমরা যখন বলছি $1 ট্রিলিয়ন ইকোনমি 34-এর মধ্যে, তারা নকল করে বলছে $2 ট্রিলিয়ন ইকোনমি 2040 সালের মধ্যে, কিন্তু ভুলে গেছে যে আমরা $1 ট্রিলিয়ন জন্য 7% 8% গ্রোথ টার্গেট করেছি। তারা ঘোষণা দিয়েছে 7% গ্রোথ দিয়ে $2 ট্রিলিয়ন ইকোনমি হবে। সেটা কি সম্ভব? পরিকল্পনার গলদ আছে। এই গলদগুলোর কথা বলতে হবে, কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে। 3 নাম্বার একটা পয়েন্ট বলি, পাবেল ভাই একটু টাচ করে গেছেন। আমরা বিদেশ কে যেতে চাই, একটু হাত দেখতে চাই, বিদেশে চলে যেতে চাই। এত কম। আমার বাড়ি রংপুর, আমাকে পাবেল ভাই বলে মফিস প্রফেসর। আরেকবার হাত দেখতেছি, বিদেশ কে যেতে চাই? ওকে, পুট ডাউন ইয়ার হ্যান্ডস। একেবারে বিদেশ চলে যেতে চাই, বি অনেস্ট। রাজশাহীতে মাজার আছে, ভালো মানুষের দেশ। হাত দেখতে চাই যে দেশে থাকবো না। এই মাইক এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজানের কারণে বিরতি হাত দেখতেছি, বিদেশ কে যেতে কোথায়? না না, আপনি ওটা আপনি যাবেন আমি ধরে নিলাম, ফিরতে চান না কেন? মানে একেবারে যেতে চান? এটা হচ্ছে যে আমি আমার কর্মসংস্থান নেই, আর এটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এজন্য আমরা যে পরিকল্পনা উপস্থাপন করছি, তার পরিকল্পনার গোড়ায় রয়েছে কত লক্ষ চাকরি? 100 লক্ষ। এটা বললে ভালো শোনায় আর কি। কত লক্ষ চাকরি? ওকে, এটার হিসাব একটু পরে দেব। তার আগে বলে নেই যে বিদেশ যেন আর না যেতে হয়, সেটার কথা তারেক রহমান বা বিএনপি বলছে করবো, কিন্তু যে জ্ঞান অর্জন করবো সেটা দেশের কল্যাণে কাজে লাগাবো। তার জন্য কি হতে হবে? দুটো জিনিস হতে হবে। আমার এমপ্লয়মেন্টের ব্যবস্থা থাকতে হবে, আর একটা হচ্ছে সম্মানজনক জীবন যাপনের ব্যবস্থা থাকতে হবে। আমরা কেন বাইরে যাই? যে 20,000 টাকা চাকরি করছে এখানে, তো আমি বাইরে চলে যাই। আমার বুয়েট মেডিকেল স্টুডেন্টরা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, টেকনিক্যাল স্টুডেন্টরা বাইরে চলে যাচ্ছে, কিন্তু দেশেই যদি আমার বেতন কাঠামোর উন্নতি হয়, তাহলে কি আমরা বাইরে যাব? আমাদের মানে কেউ বাইরে যাব না। সেই জিনিসটা নিশ্চিত করার জন্য কিন্তু ওই স্বপ্নটা আমরা দেখছি $1 ট্রিলিয়ন ইকোনমি। কিভাবে যাব? হাবিব আপা এটা টাচ করেছে, আমি ওদিকে আর যাবো না, বাট দুটো কথা বলে শেষ করব। এখানে যারা সিনিয়ররা বসে আছেন, আপনাদের কি স্কুলে কখনো মিল দেওয়া হতো বা টিফিনের সময়? না, একজন একজন পেয়েছি, একটু হাত তুলবেন আপনি। স্কুলে তোমাদের যারা এখানে বসে আছো, স্কুলে কখনো মিল পেয়েছো? সেই মিলের ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে চায়। আমরা কি এটার সাথে একমত?
ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে প্রত্যেক শিক্ষার্থীর জন্য মিলের ব্যবস্থা করা হবে। কিন্তু কথা হচ্ছে, এই শোনো, তোমরা খাওয়া দাওয়া করছো, শিক্ষকরা খাবে না? ওয়েট, শিক্ষকদের জন্য সম্মানজনক জীবনযাপনেরও নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সো এটা একটা প্যাকেজ, একদিকে শিক্ষার্থীদের ওয়েলফেয়ার, অন্যদিকে শিক্ষকদের ওয়েলফেয়ার, দুটো মিলেই বিএনপির পরিকল্পনা। এই জন্য বলছি যে অসারতা এখানে নেই, তথ্যের গোজামিল নেই, এটা তথ্য নির্মাণ করা হয়েছে অনেক গবেষণার মাধ্যমে। ওয়ার্ক আমরা শুনছি যেটা আমরা হোমওয়ার্ক করে করেছে। আর বিএনপির পলিসি হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং, গ্রাউন্ড থেকে 27 দফা, 31 দফা, 8 দফা, তারপরে এখন তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, যেটা নিয়ে আমরা কথা বলছি। আমি শেষ করবো এটা বলে, তো মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে বাইরে যাওয়ার ক্ষেত্রে ভাষা একটা বড় জিনিস প্রয়োজন। আমরা যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত ভাষা শিক্ষার কথা বলছি, তার আমাদের পাভেল ভাই একটু টাচ করেছেন যে ইউরোপের দেশগুলোতে সিরিয়াস ডেমোগ্রাফিক ক্রাইসিস চলছে, এখানে মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ তৈরি হয়েছে জাপান, জার্মানি বা ইউরোপের দেশগুলোতে যাওয়ার জন্য। সেই জন্য আমরা বলছি যে জার্মানিতে বা জাপানে যাওয়ার জন্য আসলে ভাষাটা ইংরেজি না, জার্মানি বা প্রয়োজন হবে জাপানিজ বা চাইনিজ। সেজন্য আমরা জোর দিচ্ছি যে তৃতীয় ভাষা শেখার। তাহলে অন্য দল থেকে বিএনপি এগিয়ে না পিছিয়ে? সবাই যখন দুটো দল দুটো ভাষার কথা বলছে, বিএনপি কয়টা ভাষার কথা বলছে? 3টা ভাষার কথা বলছে। এগিয়ে দেওয়া দলকেই 12 তারিখে নির্বাচিত করতে হবে। এই প্রেক্ষাপট থেকে আমি যেতে চাই কর্মসংস্থানে বিএনপির ভাবনা কি এবং সেটা কিভাবে নিশ্চিত হবে। আমি প্রথমে একটা ভিডিও দেখাবো, তারপর আমি ব্যাখ্যা করার চেষ্টা করব কর্মসংস্থান বিষয়ে তারেক রহমানের ভাবনা কি। আসুন একটু শুনি। তো মায়ের জাস্ট 5 মিনিটে শেষ করব। এই যে আমরা কাজ করব, কাজের প্রস্তুতি এবং যে কথাটা একটু আগে আমি বলেছি যে আমরা 100 লাখ কাজের ব্যবস্থা করতে চাই, এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হচ্ছে। আমি একটা অঙ্কের প্রতিযোগিতা
পরিকল্পনা। আমার অনুরোধ থাকবে যে এটা তোমরা যদি সম্ভব হয় ফেসবুকে পোস্ট করবে, অন্তত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে যে বিএনপির 1 কোটি কর্মসংস্থান নিয়ে যে সমালোচনা হচ্ছে, তাহলে একটা তার জবাব আমরা দিতে পারবো এখান থেকে সম্মিলিতভাবে। আমরা প্রযুক্তি খাতে বিএনপির টার্গেট হচ্ছে 2 লক্ষ কাজের ব্যবস্থা করা। কোন খাতে বললাম? প্রযুক্তি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেটাকে আমরা বলি, সেটাতে আমরা কাজের ব্যবস্থা করতে চাই 3 লক্ষ। তাহলে টোটাল কত হলো? 5 লক্ষ। জ্বালানি খাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই 3 লক্ষ। আমরা খুচরা যে ব্যবসা আছে আমাদের ছোট ছোট ব্যবসা, সেখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই 11 লক্ষ। এখন পর্যন্ত কত লক্ষ হয়েছে? সবার ওই হিসাব মিলেছে? ওকে। বিদেশে আমরা যেটা বলছি যে আমাদের এই মুহূর্তে বিদেশ থেকে যে রেভিনিউ আর্ন করে আনস্কিল লেবার থেকে, সেটাকে 70% বাড়ানো সম্ভব দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এবং ভাষা প্রশিক্ষণের মাধ্যমে। সেটাতে আমরা নিয়ে যেতে চাই 15 লক্ষে। কত হলো? আইটি সেক্টরে আমরা ইমপ্রুভ করতে চাই বা টার্গেট হচ্ছে 5 লক্ষ চাকুরির। আর শিল্পে সবচেয়ে, আমরা তো শিল্প বিকাশের কথা বলছি, অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, আমরা টার্গেটটা হচ্ছে 21 লক্ষ। আর কৃষি, আপনারা জানেন আমাদের অর্থনীতির এখনো 45% কৃষির উপর আমরা নির্ভর করি, সেই খাতে আমাদের টার্গেট হচ্ছে 20 লক্ষ। এবং সর্বশেষ যেটাকে আমরা ইনফর্মাল ইকোনমি বলি, সেখানে আমাদের যে টার্গেট সেটি হচ্ছে 20 লক্ষ। যোগ করে কত হলো? এই 1 কোটিটা যে যেভাবে লিখেছেন, অনুরোধ থাকবে একটু ফেসবুকে পোস্ট করার জন্য। কতজন রাজি আছে? সবাই? তাহলে কিন্তু একটা উত্তর আমরা অন্তত দিতে পারবো ওই বাহিনীর বিপক্ষে। এই হিসাবটা এই কারণে দিলাম যে এই হিসাবটাকে তো অর্জন করতে হবে। কিভাবে বিএনপি সেটা অর্জন করতে চায়? আমরা একটু আগে বলেছি আমি যে আমরা যে ফ্যাসিলিটিস গুলো দেবো, তার বাইরে কয়টা জিনিস আমি কুইকলি তুলে ধরি। আমরা ভাষার কথা ইতিমধ্যে বলেছি, ইন্টারনেটের কথা আমি বলেছি। ক্যারিয়ার সেন্টার আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কলেজগুলো আছে, মেডিকেল কলেজ আছে, সবগুলো পৃথিবীর, আমাকে উপরে শোনা যাচ্ছে? পৃথিবীর যে কোনো উন্নত দেশে বিশ্ববিদ্যালয় বা কলেজে একটা করে প্লেসমেন্ট বা কেরিয়ার ইউনিট থাকে। এখানে যারা আমাদের স্যাররা বসে আছেন, বিদেশে পড়তে গেছেন বা তারা অনেক উচ্চশিক্ষিত, আপনারা নিশ্চয়ই জানেন যে কেরিয়ার বা প্লেসমেন্ট সেন্টার থাকে। বিএনপি নিশ্চিত করছে যে ক্ষমতায় গেলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কেরিয়ার এবং প্লেসমেন্ট সেন্টার আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটি জিনিসটা হচ্ছে যে আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের একটা পেইন আছে। আমরা এই জিনিসগুলো ইকুইভ্যালেন্সি যে কাজটা করতে চাই, একই সাথে হ্যান্ড অন ট্রেনিং এর ব্যবস্থা করতে চাই। এক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রমিসটা, আমরা শব্দটা আমি একটু একাডেমিক্যালি বলছি, একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপ। অর্থাৎ একটা মেডিকেল কলেজের সঙ্গে একটা ক্লিনিকের সম্পর্ক তৈরি হবে, একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অফিস গভর্নমেন্টের তার সম্পর্ক তৈরি হবে, একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষি অধিদপ্তর যে জেলা বা উপজেলা আছে তার সাথে সম্পর্ক তৈরি হবে। এটার উদ্দেশ্য হচ্ছে কারিকুলামটাকে একটা প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে যাওয়া, এবং একইভাবে আমার যখন একটা ডাক্তার বের হবে, আমার যখন একটা কৃষিবিদ বের হবে, আমার যখন একটা ইঞ্জিনিয়ার বের হবে, তার জন্য যেন ওই কোম্পানি বা ওই খাতে চাকরি নিশ্চিত থাকে। আমরা কি এটা চাই? এখন কি ওই অ্যালাইনমেন্টটা আছে? এখন এটা বিচ্ছিন্ন। আমরা পড়াচ্ছি আমাদের মতো, আর ইন্ডাস্ট্রি বা আমাদের বিজনেস সেক্টর বা আমাদের সেবা খাত সেটি চলছে ভিন্ন হবে। এটি আমাদের অন্যতম চ্যালেঞ্জ, যে আমরা একটা জ্ঞান ভিত্তিক, আমরা বলছি নলেজ বেস, স্কিল বেস সোশ্যাল সিস্টেম তৈরি করতে চাই। শুধু শিক্ষা ব্যবস্থা না, যে সিস্টেমের অংশ হবে ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যাদের মধ্যে এমইউ থাকবে, সমন্বয় থাকবে, এবং যার মাধ্যমে চাকুরির নিশ্চয়তা আমরা নিশ্চিত করব। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায়, আপনারা জানেন যে ইন্টার্নশিপ বলে একটা শব্দ ডাক্তাররা জানে, বাট আমাদের অন্য সেক্টরের স্টুডেন্টরা ইন্টার্নশিপের ব্যবস্থা আসলে নেই, বা জব প্লেসমেন্টের ব্যবস্থা নেই। যেহেতু ইকোনমিক গ্রোথকে আমরা টার্গেট করছি, একটা ভিন্ন বাংলাদেশ চিন্তা করছি, আমাদের টার্গেট হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট মেধাবী অথবা যার কোর্সের সঙ্গে কোর্স ওয়ার্ক থাকবে, তাদের জন্য লোকাল ইন্ডাস্ট্রিতে প্লেসমেন্ট বা জব প্লেসমেন্ট বা ইন্টার্নশিপের ব্যবস্থা করা। আপনারা এটা কতজন এটার সাথে একমত বা কি মনে করেন? আপনারা একটু হাত দেখতে চাই। এটা কি প্রয়োজন? অত্যন্ত প্রয়োজন। তখন আপনাকে আর বলতে পারবে না তুমি ফ্রেশ গ্রাজুয়েট বা তোমার অভিজ্ঞতা নাই। ওই চিন্তা থেকেই বিএনপির এই ধারণা যে প্লেসমেন্ট অথবা ইন্টার্নশিপের আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। আরেকটা জিনিস বলে এই শেষ করবো আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সেটি হচ্ছে যে আমরা যতই জব প্লেসমেন্ট করি বা যত আলোচনাই করি, আমাদের একটা সমাজের বড় অংশ দারিদ্র সীমা নিচে বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আপনাদের অনেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করছেন, আমি ঠিক বলেছি? তাদের জন্য দুটো জিনিস
করতে চায়, একটা যখন বাইরে যাওয়ার জন্য লোন দিতে চায় বা যারা এখানে পড়বে তাদেরকে আমরা বলছি না কিন্তু ফ্রি দেবো, কোনো কিছু ফ্রিতে হয় না। অন্য যারা ফ্রি বলছে অর্থনীতির হিসাবটা আসলে মেলাতে পারবে না, কারণ তারা অর্থনীতির 101 কোর্স পড়ে তাদের ম্যানিফেস্টো বানানো তৈরি করেছে, আর আমরা অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড গ্রাজুয়েটরা বিএনপির ম্যানিফেস্টো বানানো তৈরি করেছি। পার্থক্যটা সেখানে। এবং এটা যদি করতে হয়, সেই করার ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে স্টুডেন্ট লোন দিতে চাই, এবং যারা গ্রাজুয়েট হবে তাদেরকে স্বল্প সুদে বা সার্ভিস চার্জ নিয়ে সেই লোনটা আমরা দিতে চাই। যে কারণে আপনার যারা পড়ার ক্ষেত্রে, সেটা মেডিকেল কলেজ অনেক এক্সপেন্সিভ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এক্সপেন্সিভ, এই যে এই মেয়েটি বললো যে ওর থাকার খুব সমস্যা, সেই জায়গাগুলোতে বিএনপি কন্ট্রিবিউট করতে চাই। এবং এটা কোনো ফাঁকা বুলি বলছি না, আমি একটু আগে বলেছি খালেদা জিয়ার ট্র্যাক রেকর্ড রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ট্র্যাক রেকর্ড রয়েছে, এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান নিশ্চয়ই এই ট্র্যাক রেকর্ডটা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে তার নিজেকে এবং বাংলাদেশকে সুন্দর করে একটা আগামীর বাংলাদেশ, যেটা স্বপ্ন আমরা দেখছি, সেটার মাধ্যমে গড়ে তুলবে। অনেকগুলো পয়েন্ট আছে, আমার সুযোগ হবে প্রশ্ন উত্তর পরে দুটো ছোট জিনিস বলে শেষ করি। আপনারা জানেন যে আমাদের একটা অবহেলিত সেক্টর, সেটি হচ্ছে যে আমাদের ধর্মীয় খাতে বা কালচারাল সেক্টরে যারা কাজ করছে, সাইমন একটু স্লাইডটা একটু, ইমাম মুয়াজ্জিন এবং কালচারাল স্লাইডটা, যারা কাজ করছে তারা আসলে একটা অবহেলিত শ্রেণী। কিন্তু আমরা এখানে যারা বসে আছি তাদের অনেকের বাবা মা, আমি দুটো ধর্মের কথাই বলছি কারণ ধর্মীয় মাদ্রাসায় অনেকের মা চাকরি করতে পারে, সেই জন্য আমি শব্দ দুটোই বললাম। যে অনেকে মাদ্রাসায় চাকরি করে বা মসজিদের ইমাম বা মুয়াজ্জিন, তাদের জীবনটা দুর্বিষহ। এখন আমরা দাওয়াতের নামে, মুষ্টির চালের নামে নানান ভাবে তাদেরকে বাঁচিয়ে রাখছি। বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা হচ্ছে এই সেক্টরে যারা আছে তাদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করা এবং মাসিক সম্মানী প্রদান করা। আমাদের যারা ইমাম মুয়াজ্জিন আছে তাদেরকে মাসিক নির্দিষ্ট হারে বিএনপি সম্মানী দিতে চায়, এবং একই সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপাসনালয় বা ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকলে একইভাবে একেবারে পাহাড় থেকে সমতল বা সমতল থেকে পাহাড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বিএনপি যে ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে চায়, তারই একটা ফার্ম কমিটমেন্ট হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে যারা যুক্ত থাকবে তাদেরও সম্মানজনক জীবনের ব্যবস্থা করা। কৃষক কার্ড নিয়ে আমার আশা করি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে প্রশ্ন আসবে। আমি শেষ করতে চাই, শুধু একটি কথা বলে শেষ করি যে আমরা যে গল্পটা আমি এতক্ষণ বললাম যে আমরা অর্থনীতিকে কোথায় নিতে চাই, সেই অর্থনীতির মূলে যে কথাটা একটু আগে বললাম, যেটা সুপরিকল্পনা নিয়ে আমরা এগিয়েছি এবং সেটা আমরা ডেলিভার করতে চাই, কিন্তু সেটা নির্ভর করবে কিসের উপরে? আপনাদের উপরে না আমাদের উপরে? কার উপরে? সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা? 12 তারিখ। আমরা কি করব কাজ, গড়ব, দেশে থাকবো, নাকি বট বাহিনী হব, নাকি বেহেস্তের কার্ড বিক্রি করব? আমি কিন্তু আমার কার্ডটা পেয়েছি, আপনারা কেউ পাননি নিশ্চয়ই। বেহেস্তের কার্ড কে কে পেয়েছেন একটু দেখি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেই জন্য কার্ডটা পেয়েছি। আমি কোনো ভুয়া কার্ডের পেছনে ছুটছি না, আশা করি আপনারাও ছুটবেন না। ধন্যবাদ। প্রশ্ন নেব আমরা আপনাদের। আসলে যেটা কথা ছিল যে যেহেতু ভালো খাবার, আশা করি আমরা দুটোর মধ্যে শেষ করতে পারবো, বা পৌনে দুটোর মধ্যে শেষ করার চেষ্টা করবো। প্রশ্ন, যাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন নিতে চাই। আমরা মাইক যারা আছে এখানে একটু যদি মাইক গুলো আপনারা দেন। আমি একটু মাঝখানে ছোট্ট একটু কথা শেয়ার করতে চাই। আপনারা অনুগ্রহ করে একটু মনোযোগী হয়ে প্রশ্নোত্তর পর্বটায় আমাদের সহযোগিতা করুন। আর এটার পরে আপনাদের লাঞ্চ আছে। আমি প্রত্যাশা করি জরুরি কাজ থাকলেও কিছুটা সময় বের করে আপনারা ততক্ষণ অপেক্ষা করেন। ধন্যবাদ। আমরা শুরু করি। এখানে হাত আমরা মাইকটা একটু, যদি আপনি একটা মাইক হয়ে গেছে, একটু আরেকটা মাইকের ব্যবস্থা করা যায় কিনা, এটা দিয়ে দেই, আমরা এখান থেকে উত্তর দিই। এটা দিয়ে দেই, এটা একজন আসবো আসবো। আপনারা যতক্ষণ থাকবেন আমরা আছি, আমার ফ্লাইট 7টার সময়, তো লেট ইউ স্টে। শুরু এখান থেকে শুরু, এখানে এরপরে দাঁড়িয়ে এরপরে উপরে যাচ্ছে। আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আর অনুগ্রহ করে ক্ষুদ্র প্রশ্নটা। আমি বায়োমেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রী। আমরা যারা বেসরকারি লেভেলে চাকরি করি, মাত্র
আমি চালাতে ঠিক আছে। আর আমাদের পার্শ্ববর্তী দেখা যায়, পাস করার পর সেখানে অনেক সুযোগ পায়। আমাদের থেকে তার থেকে বেশি পার্সেন্ট কাজ করে তারা। আমাদের সরকার এই ব্যাপারে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আচ্ছা, কোরিয়ানে পড়ো তুমি? চাকরির চিন্তা হয়ে গেছে, খুব কঠিন। কোন মেডিকেল কলেজ? তোমার নাম কি বললে? মেডিকেল কলেজের নাম? বারিন মেডিকেল। ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়েছো নাকি? ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা হয়েছে তোমাদের? দ্বিতীয় বছর না, 1.5 বছর বলো। দ্বিতীয় বছর তো পুরোপুরি হবে না, তুমি তো 1.5 বছরের মধ্যে পরীক্ষা দিতে, তাই না? অ্যানাটমির কি অবস্থা তোমার? মোটামুটি কেন? ছাত্রী আমরা। আকরাম স্যারের ছাত্রী তো অ্যানাটমি তো খুব ভালো হওয়ার কথা। ফিজিওলজি কে পড়ায়? বায়োকেমিস্ট্রি কত খুব ভালো ভালো টিচার আছে। এখন তোমাকে কতগুলো কেন জিজ্ঞেস করলাম এই জন্য, চাকরির কথা যেটা বলছো, আমি মনে করি সক্ষমতা বৃদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার 20,000 টাকা 2 লক্ষ টাকা হবে সক্ষমতা, সেখানে কাজ করতে হবে। আমাদের পুরো দেশে ব্যাঙের ছাতার মতন মেডিকেল কলেজ বানিয়ে অসংখ্য ডাক্তার তৈরি করা আমার লক্ষ্য হবে, নাকি আমরা প্রকৃতপক্ষে যোগ্য সক্ষম ডাক্তার তৈরি করব যাদেরকে নিয়ে পত্র পত্রিকাতে কোনো লেখালেখি হবে? আমরা তো অনিশ্চয়তা। হ্যাঁ, কিন্তু তোমাকে এটা বলি, এইটুকু নিশ্চিত তুমি থাকতে পারো যে সরকার এরকম প্রস্তাব করতে চায় যারা সরকারে গেলে বাংলাদেশের প্রত্যেকটা নারীর জন্য 2,500 টাকার ফ্যামিলি কার্ড প্রতি মাসে দিতে চায়। তারা কি মনে করো তোমাকে 20,000 টাকার বেতনের মধ্যে সীমাবদ্ধ রাখবে তোমার শিক্ষাগত যোগ্যতার পরে? সুতরাং তাদের প্রতি আস্থা রাখো। আর্থিক বিষয়টার চাইতে কি গুরুত্বপূর্ণ, তুমি যদি আমাকে প্রশ্ন করতে যে স্যার আমাদের তো অ্যানাটমি পড়াবার টিচার কম, যদি পড়াবার টিচার কম, আপনারা স্যার এই সংকট কি করে? আমরা এখন পুরো বাংলাদেশে দেখছি যে ডাক্তারের সাথে সম্পর্কের অবনতি। আপনাদের কি এমন কোনো পরিকল্পনা আছে যে যেন বিক্ষুব্ধ না হয়? ঠিক আছে, পরের প্রশ্ন। স্যার এই সাইডে প্রত্যেকজন কর্মসংস্থান তোমার পরিচয় দাও না ভাই। আমি নিউ গভর্নমেন্ট কিসে কোন সাবজেক্ট? লক্ষ্য কর্মসংস্থানের পরে ডে বাই ডে তো জনসংখ্যা বাড়বে, সবাই যে চাকরি করবে তা তো না, ক্ষুদ্র উদ্যোক্তা বা একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠবে। সরকারের কোনো পরিকল্পনা আছে কি ক্ষুদ্র উদ্যোক্তাকে সরকারি ভাবে
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন নীলফামারী 2 সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের অহংকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই। উপস্থিত আছেন আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ নীলফামারী 4 সম্মানিত প্রার্থী আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। চড়াইখোলা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। জয় ঢাকা নীলফামারী 2 আসনের সম্মানিত প্রার্থী আমাদের প্রিয় নেতা সৈয়দ আলী ভাই আছেন, আমাদের জোট সঙ্গী নীলফামারী 1 আসনের সম্মানিত প্রার্থী খেজুর মার্কার গাছের সমর্থিত প্রার্থী মঞ্জু ইসলাম আফেন্দি সাহেব আছেন। আমার তৌহিদি জনতা নীলফামারী সৈয়দপুর বিভিন্ন অঞ্চল থেকে আগত ধানের শীষের প্রার্থীর সমর্থনে তৌহিদি জনতা, আমার সাধারণ জনতা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে নীলফামারী জেলার প্রতিটি আসনে নীলফামারী 1, নীলফামারী 2, নীলফামারী 3, নীলফামারী 4 আজকে ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমানের পক্ষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষে যেরকম ভাবে ট্রানজিশন হচ্ছে তুলনায় বাংলাদেশের অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বা আমাদের তোমার এই প্রশ্নটা বুঝেছি, পরের প্রশ্ন। সেকেন্ড হচ্ছে রাজনীতি অনেক তো প্রযুক্তি কিছু ফ্লাইওভারের কারণে আমাদের যে বর্তমান AQI এখন অনেক বেশি হাই। তো এই রিপ্রেজেন্টেশন পার্শ্ববর্তী অনেক বেশি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা রাজশাহী লোকেশনটা রাজশাহী কিনা সেটা ডিপেন্ড করবে তোমাদের ভোটের উপরে, এই ফ্যাসিলিটি গুলো কোথায় যাবে। যদি এখানে সিট বেশি হয়, মন্ত্রীর সংখ্যা বেশি হয়, তখন না এটার থেকে ভাগ পাওয়া যাবে। আগে নিশ্চিত করো 12 তারিখে ভোটটা সঠিক জায়গায় যাবে, ঠিক আছে? বাট আমাদের ভাবনা রয়েছে। ঠিক আছে। স্যার, আরেকটা কথা তুমি যেটা বলছে না, যে চাকরির সাথে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতার ব্যাপারটাকে অ্যাটাচমেন্ট, আমাদের এখানে কিন্তু একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের বলা হয়েছে। হ্যাঁ, এটা বোধহয় প্রফেসর মামুন বলেছিলেন যে তোমার শিক্ষার ওই পর্যায়ে এখানে তুমি শুধুমাত্র পাঠ্যক্রমের শিক্ষাটা যথেষ্ট নয়, এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে যে কর্মক্ষেত্র তোমার জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে, এটা তুমি পাঠ শিক্ষা সময়টা পার করার সময়টাতে তোমাকে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা সঙ্গে সঙ্গে করা হবে। যাতে না একটা কথা কেউ বলে না যে আমার যদি চাকরি না পাই তো অভিজ্ঞতা করতে হবে, আমরা সেই শব্দটাকে বাদ দিতে চাই, কারণ অভিজ্ঞতাটা তুমি যেন শিক্ষার্থী জীবনে যেন অর্জন করতে পারো। স্যার এই সাইডে আমি যদি একটু আপনাদের কিছু সময় নিতাম। থ্যাংক ইউ স্যার। আমার নাম হচ্ছে সাইফুর রহমান সাইফ। আমি কারেন্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আছি এবং মাঝে মাঝে আমি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসবেরও কাজ করে থাকি। তো আমার অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করার জন্যই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল। সো আপনাদের যদি পারমিশন পেতাম তাহলে আমি এটা শেয়ার করতাম। থ্যাংক ইউ স্যার। তো
লাস্ট যখন বিউপিতে ছিলাম তো এই সময় আর কি আমার লাস্ট প্রেজেন্টেশন করা হয়েছিল। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আর যদি কোনো কনসেপ্ট থাকে সেটা আমাদেরকে দেন, এটা আমরা পরে দেব। আচ্ছা ঠিক আপনি জি জি এখান থেকে নিজের কনসেপ্টটা ডিসেমিনেট করলে আমাদের জি, জি। সময় লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই বলছি। সো অ্যাকচুয়ালি যেটা আমার কনসেপ্টটা, বলতে হচ্ছে কেন? রেডি বলতে পারবেন না? স্যার আমি এটা অ্যাকচুয়ালি শেয়ার করার জন্য আর কি বের করছি। আচ্ছা, আমাদের একটা অনলাইন পোল আছে, হ্যাঁ। সো ইলেকশনের জন্য যেটার অবজেক্টিভটা হইতেছে যে মানে নিউ জেনারেশন কি চায়, হ্যাঁ। সো লাইক আমাদের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যেটা থাকবে তাদের কাছে তোমাদের কি চাওয়া পাওয়া থাকবে এবং বিভিন্ন রকমের ইস্যুস দিয়ে মানে তোমাদের মতামতটা কি এবং আমি একটু থামাই। তারেক রহমান অলরেডি অ্যাপসটা অ্যাভেলেবল আপনার কাছে পরামর্শ দেওয়ার আর কারণের পরামর্শ থাকলে ছেড়ে অ্যাপ্রন একটু ছোট্ট অ্যাড করিয়া, আমি প্রশ্নকর্তা নই, তারা যা সাইফকে বলা। সাইফের আরেকটা পরিচয় হচ্ছে তার বাবা এবার নির্বাচন করছেন রাজশাহী সদর থেকে, মিজানুর রহমান মিনুর ছেলে। কাজে ও একটা অ্যাপ বানিয়েছে, এটা নিয়ে খুব এক্সাইটেড। এটা আপনাদের সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাই। ধন্যবাদ। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তো আমি আসলে যেটা রিকোয়েস্ট হইতেছে যে তো মায়ের আচ্ছা আচ্ছা ঠিক আছে বলুন থ্যাংক ইউ। কিভাবে পাবে এটা বলুন। কয়দিন পরেই আমরা শহরে বিভিন্ন জায়গায় আমরা কিউআর কোড ডিস্ট্রিবিউট করব। তো ওটা স্ক্যান করে আমাদের অনলাইন পোলটা থাকবে। অবজেক্টিভটা হইতেছে যে নিউ জেনারেশন আমাদের নেক্সট যে গভর্নমেন্ট আসবে ও তাদের কাছ থেকে কি কি চায় এবং ওটাতে ভয়েস রেকর্ডিং এরও অপশন আছে, যেহেতু আমি মেশিন লার্নিং এআই এর সাথে রিলেটেড আছি। সো আমরা ভয়েস রেকর্ডিং গুলোও পিছন সাইড থেকে ট্রান্সক্রাইব করে সবার মতামতটাই গণ্য করা হবে, এরকম একটা প্ল্যাটফর্ম করছি। থ্যাংক ইউ সো মাচ। সো এটাতে আর কি জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ। খাতা বন্ধ করে খাতা দিয়ে প্রশ্ন পরিচয় দাও। মোহাম্মদ সামিউল ইসলাম। আমাদের তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু দূরে রেখে কথা। ভেরি গুড। তোমার তুমি আসে কেন থাকে আমাদের হাসপাতালে একটা পেশেন্ট তাকে 1-1.5 মাস পর্যন্ত 1-1.5 মাস শুধু খাই কাজ নেই। এই সময় ব্যাকলগ রেফারেন্স হেলথ কমপ্লেক্স হাসপাতাল করলে এটা অব্লিগেটরি হবে, অবশ্যই তাকে ভর্তি করতে হাসপাতাল বাধ্য হবে এই রেফারেন্স সিস্টেম। একই রকম ভাবে জেলা হাসপাতাল যদি কোনো একটা পেশেন্ট হাসপাতালে রেফার করে কাগজের উপর ভিত্তি হবে, ভাগ থাকবে না। এবং আমরা হাসপাতালে সংখ্যা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিতে চাই এবং ওয়েটিং টাইমটা একটা পেশেন্ট হাসপাতালে যে ভর্তি হয়ে অপারেশনের ডেট পড়েছে 1 মাস পর, তার কিন্তু কোনো কাজ নাই ওখানে। এই যে বৈষম্যের যে কথাটা বলছো, আর কারো নাম দিয়ে ফেলে বাবা, কোথা থেকে সালাম দিলা তুমি? ওখানে আচ্ছা ভাই দুইটা কোশ্চেন ছিল, হচ্ছে ইয়া নিয়ে আর হচ্ছে মেগা যে প্রজেক্ট গুলো সেগুলো নিয়ে।
না না, মেগা প্রজেক্ট ক্রিয়া নেই, থাকো তুমি মেগা, তুমি ছোট মানুষ, তুমি মেগা জিনিসে ঢুকো না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমাদের যে নলকুটি জেলা, নলকুটি জেলা এবং জেলায় যে স্পোর্ট ভিলেজ এবং হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে আমাদের যে একাডেমি করার কথা বলা হয়েছে বিএনপির যে ক্রীড়া বিষয়ক পরিকল্পনায়। তো এটা করাতে হচ্ছে বিশাল একটা ব্যয়ের ব্যাপার। তো এটা হচ্ছে এই যে এই ব্যয়টা, এটা বাজেটটা কি উন্নয়ন বাজেট থেকে আসবে নাকি হচ্ছে বেসরকারি ব্যয় পিপিপি থেকে হচ্ছে উৎসাহিত করা হবে? আর আরেকটা কোশ্চেন, মানে মেগা প্রজেক্ট থেকে যেটা ছিল একটু প্রয়োজন বলে মনে করছিলাম, যদি একটু অনুমতি দিতেন। না স্যার। আমাদের যে যারা ব্যান্ডে গান টান মাইক্রোফোন দেখায়, তুমি সেটা আচ্ছা ঠিক আছে, শোনো আর একটু শুনলে উপকৃত হতাম স্যার। হচ্ছে 10 সেকেন্ড স্যার। খুব ভালো, তোমার কোডটা খুব চমৎকার কালার, পারফেক্ট। আচ্ছা শোনো, এটা হলো মেগা প্রজেক্টে যে প্রশ্নটা করতে চাইছিলে, আমি সেটা তোমার উত্তরটা দিয়ে দিই। এতে 1,30,000 কোটি টাকা ব্যয় করে 100 মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক করার পরিকল্পনা করতে পারে। জেলায় কমপ্লেক্স ভরা অসম্ভব মনে করো তোমরা? এক নম্বর, শুধুমাত্র ক্রীড়ার বিকাশের জন্য শুধু তা না, খেলাধুলাটার অনেকগুলো অর্থের প্রয়োজন আছে। এক হচ্ছে একটা মানুষকে যদি ভোগহীন রাখতে চাও, তাকে কিন্তু মাঠে পাঠাতেই হবে। আর এটার মাধ্যমে যে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে, ক্রীড়া যে একটা পেশা হতে পারে আমাদের ধারণার মধ্যে নেই। সঙ্গীত পেশা সবার জন্য প্রযোজ্য না। সুতরাং এই সমস্ত শিক্ষার বাইরে যে কারিকুলার অ্যাক্টিভিটি আছে, এগুলোকে পেশায় রূপান্তরণ করাটা বিশ্বব্যাপী একটা পদ্ধতি। আমরা সেটা করবার জন্য কমিটেড হবে। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে, হ্যাঁ সালাম দিয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফাবিহান বারধীরা, বর্তমানে হচ্ছে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। আমার প্রশ্নটা একটু আউট অফ নৃত্যকলা বিভাগ, নৃত্যকলা বিভাগ, ডান্স। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু আউট অফ কনটেক্সট কথা বলছি। এখানে সবকিছু আলোচনা হয়েছে, আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর্ট, কালচার, লিটারেচার এবং আর্ট বেসড ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি ইত্যাদি নিয়ে কোনো কথা আলোচনা হচ্ছে না, সাধারণত হয় না বাংলাদেশে। কিন্তু এগুলো নিয়ে বিএনপি কি চিন্তা করছে? একটা এরকম তোমাদের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন তুমি লন্ডনে ছিল, হচ্ছে পরে একজনের ফেমাস একজন, তার নাম তোমরা জানো, যে জ্ঞানীর নাম শুনেছে? ইয়ানি ওনার পছন্দের একটা ফেভারিট। তোমরা তোমরা ইয়ানিতে সার্চ দিয়ে দেখতে পারো যে বড় একটা মাথায় একটা যে পাঠ্যক্রম আবশ্যিক অংশে এটি পড়ে একজন ছাত্র বাইরেও সমান বলা হতে পারে, কবিতা আবৃত্তি, বিতর্ক হতে পারে। কার্যক্রমের মধ্যে মার্কস থেকে মূল্যায়নের সাথে সংযুক্ত করা, অর্থাৎ তোমাকে এটা করতেই হবে। অর্থাৎ তুমি যদি একটা কমপ্লিট একটা হিউম্যান বিং তৈরি করতে না পারো, তাহলে কিন্তু সম্পদ তৈরি। এটা করার জন্য যেটুকু অংশ বলে নেই, একটা আমার আমার একটা দায়িত্ব হয়ে গেল। তোমরা তো জে পপ বা কে পপের নাম শুনি, কে পপের নাম, কে পপ মানে কি? জি জি, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কোনো আর্ট বেসড ইন্ডাস্ট্রি। কে পপ মানে কি? তারপর আর কে পপ মানে কোরিয়ান। এগুলো
$10 বিলিয়ন উপরে। বাবুল ভাই যেটা বললো ওখান থেকে কালচারাল ইন্ডাস্ট্রি ডাউন 5 ইয়ার্স, এটা যদি বিলিয়নে সম্ভব না হয়, কাছাকাছি একটা, অর্থাৎ কালচারাল সেক্টরে যে শখের বসে গান গাওয়া, হারমোনিয়াম, আমরা চাই সেই এই জন্য কিন্তু আমার কাছে তো এই যে ফ্যাসিলিটি কালচারকে একটা করার মাধ্যমে 5 বছরে একটা ডলারই চাই এবং আশা করি যে সহযাত্রী হন। তাহলে এটার নাম দিতে পারে বিপপ। হ্যাঁ, এটার নাম বিপপ দিতে কোনো সমস্যা নেই, বিপপ নাম দিতে। ওখানে লেখা থাকে যে শব্দের উৎপত্তি হয়েছিল পদ্মাপাড়ের রাজশাহীতে, বিপপ। আমরা একমত, বাংলাদেশ পপ। দেখি চেষ্টা করবো এটাকে ব্র্যান্ডিং করার। কে দিল বাবা, কোথায় দিলে? তোমাকে আটকে যাচ্ছে তো, দেখো না। আগে কেন বাবা? একটা, আচ্ছা আমি এটা বলে নিই, কিন্তু গুরুত্বপূর্ণ অলরেডি ফ্লো দিচ্ছে আমাকে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের 3 ব্যবস্থা এখন আছে। আমাদের কিন্তু বৈষম্যের মূল জায়গাটা হচ্ছে মাদ্রাসা আর বাংলাদেশ সরকারি অন্যান্য যে তাদের সমস্যা নেই। বারবারই একটা কথা বলতে হবে, খেলাতে বাংলাদেশ কলেজের কাজ ঘটিয়ে ক্ষেত্রে বৃত্তি চালু করেছে, বলা হয় আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা সবচেয়ে ক্লোজ সারথি বা কাছের যে, তার নাম বেগম। আজকে মেয়েদের হার প্রায় ছেলেদের হারকে ছাড়িয়ে যাচ্ছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি ছাড়িয়ে গেছে 52%। এটাও কিন্তু বেগম খালেদা জিয়ার একটা অবদান। আমাদের পরিকল্পনা একটা সমন্বিত মাধ্যমে শিক্ষাকে এমন ভাবে ফেলে সাজানো এটাতে একমুখী হবে। আর যদি একমুখী শিক্ষা হয়, ভিত্তিক বা বাজেটের ক্ষেত্রে আর বৈষম্য থাকবে না। এটা শুধু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করে না, এটা শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য রিসার্চ না তো, সামগ্রিকভাবে আমাদের গবেষণা কিন্তু একেবারে অবহেলিত, অস্বীকার। সামনে উপাচার্যরা আছেন, তাদের সব দেয়, আমি নিতে চাই। এটাকে একটা বিশেষ পৃথিবীর তার লাভ টাকা শুধু আমরা জানি যে রিসার্চের জায়গাতে যদি ইনভেস্টমেন্ট না করা হয় প্রপারলি, আমার নাম কখনো কলেজে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিবেচনা আমাদের জন্য। বলে না, সকল শিক্ষার ক্ষেত্রে আমার নাম গবেষণাটা তপু মিনা। অত্যন্ত প্রশ্নটা ছিল গুরুত্বপূর্ণ ব্যাপার। স্যার ঠিক আছে, আর কোন সেটা প্রশ্ন হচ্ছে করবেন? Or plan your future. আমি তোমার এই দাবিটার সাথে একমত। আগে এসে সবাইকে খুব আমার তারপরে হারিয়ে গেলাম রাজনীতি। আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই, কালকে প্রকাশ করার শাসনের
জবাবদিহিতার বাংলাদেশ। আমার যে কথা জবাবদিহিতা 1 বছর পরে বলতে আপনি যে অর্জন হয়েছে জবাবদিহিতা আমি বলছি কথা। এইভাবে দিতে হবে। বলছি কথা। হ্যালো। না, না, thank you. Not that is hello. মানে কি বুঝে নন টেনিসে ডিউস কথাটা মানে কি? টেনিস খেলো না ডিউস মানে কি? ফর্টি দিতে হয়ে যখন কি হবে ডিউস হয়ে গেলে কি হবে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ও ভেরি গুড ও জানে ওটা ফুটবল ও লন টেনিস জানে আমরাও জানি তো একটু না ভেরি গুড আচ্ছা পরপর দুটো লাগবে পরপর কোন যদি প্রশ্ন অবকাঠামো লাগে নাম তৈরি করে ম্যাটেরিয়াল আমরা আর ব্রাদার্স ছাড়া বড় মাপের নন টেনিস প্লেয়ার কিন্তু শুধু এর কথা তার কোনো শখের জিনিস তার একটা যার যেটা চয় তুমি হও তোমাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া যাবে দরকার হলে তুমি রজার ফেডারার বানাবো বাংলা। আসসালামু আলাইকুম। আমার লেফট সাইডে রেড জ্যাকেট অ্যাপ্লাই করা লাগে কিন্তু তো এদিক ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য আমাদের আপনাদের বিএনপির পরিকল্পনা কি? আমরা দেখে একটু আমরা আমার উচিত হয়নি পরিকল্পনাটা যেতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে আইটি মানসম্মত না হোক তাদের এমপ্লয়মেন্টের হয়নি আমাদের আমার কাছে যেতে আইসিটি গ্রাজুয়েট যারা মেধাবী করে ফাঁকা বুলি by 2034. Thank you. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে স্যার নিচে। একটু হাত দেখতে চাই যে তোমরা আর কে কে স্যার এই যে স্যার আপনার লিফটে স্যার আপনার লিফটে। ওকে। একটা অনুরোধ করি নতুন করে আর কেউ হাত তুলতে পারবে না কিন্তু কয়টা হাত বেশি হাত উঠবে না। না একটা অনুরোধ করি যেহেতু সময় স্বল্পতা আমার সবার কাছে
কাছে কাগজ রয়েছে, আমাদের ভলান্টিয়ার নিশ্চয় আছে। আমি অনুরোধ করব যে তোমরা যারা প্রশ্ন করতে চাচ্ছ একটু সালামটা নিচ্ছি। না, সালাম নিয়েছি তো আমি। ওয়ালাইকুম সালাম। না, আমি নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যারা প্রশ্ন সাইদুল হাসানের পরে, এই দুজনের পরে দুটো মাইক যেহেতু আছে, তারা অনুরোধ করবে যে প্রশ্নটা কাগজে লেখার জন্য। আর আমাদের যারা হাবিব বাবা যারা ভলান্টিয়ার আছে আমাদের, তাদেরকে অনুরোধ করব কালেক্ট করে ফেলার জন্য। আমরা প্রত্যেক সময় যাচ্ছে মাইকে বারবার নিতে, তারপরে একটু লিখিত প্রশ্ন দেন, আমরা প্রশ্নগুলো হাবিব বাবা একটু যদি আপনি ব্যবস্থা করেন যে যারা নাম লিখে প্রশ্নটা করা। হ্যাঁ, তোমরা চাইলে নিজে যদি কারো কোনো অসুবিধা না থাকে নামের সাথে মোবাইল নাম্বারও লিখে দিতে পারো। আমরা কোনো আনসারটা পারি তাহলে নাম আর ফোন নাম্বার। আমি পিছনে যাচ্ছি তো, স্যার। পেছনে পরিকল্পনা আছে। আর আসলে বেতন কাঠামোর উন্নত করতে পারে। ঠিক আছে? তারপরে একটা আসসালামু আলাইকুম স্যার। না, আমরা তিনটা মাইকে তিনটা প্রশ্ন বাকিগুলো লিখি। আসসালামু আলাইকুম স্যার। আমার নাম মোহাম্মদ তপু মিনার, আমি পুলিশ লাইন কলেজে অধ্যয়নরত আছি, ইন্টার সেকেন্ড ইয়ারে। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা ছিল ক্রিয়া বিষয়ক নিয়ে স্যার, কারণ আমি একজন একটু তোমাকে থামাই। আমরা অনুরোধ করবো যে যারা হাত তুলেছে সহ প্রশ্নটা আমি দুঃখিত যে তাহলে একটু এক্সপেডাইট করতে। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার ক্রিয়া বিষয়ক নিয়ে। আমি একজন এক্স বিকেএসপিয়ান, আমি একজন বাস্কেটবল প্লেয়ার। স্যার আমার ইনজুরি নিয়ে একটা কোশ্চেন ছিল, যে আমি যেটা ফেস করছি যে আমি প্র্যাকটিসরত অবস্থায় বিকেএসপিতে আমি ইনজুরির মুখে পড়ি, যার কারণে আমি সেখান থেকে কোনো ট্রিটমেন্ট বা কোনো ফ্যাসিলিটি আমি পাই নাই তখনকার সরকার থেকে। বাট আমার আল্লাহর রহমতে ফ্যাসিলিটি ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমি স্যার সেটা কভার করতে পারি। বাট যারা গরিব বা যাদের ফ্যামিলি ওইভাবে স্বাবলম্বী নয়, তাদের জন্য আপনাদের পরিকল্পনাটা কি? বাইকে আমরা ঠিক বিশ্ববিদ্যালয়ের আমি বরঞ্জন এটা বাস্তবায়নের জন্য হলো সেটা কিন্তু সঙ্গে দুটো প্রকল্প, তার মধ্যে বরেন্দ্র একটা পেয়েছো হচ্ছে আমাদের আদা দিচ্ছি। হ্যাঁ, এটা না, কিন্তু মব করা যাবে না। বরেন্দ্র
সরি, আরেকটা হচ্ছে পরিবেশ অলরেডি কথা হয়েছে। আর শিক্ষা ব্যয় তুমি জানো যে তারা যারা সর্বোচ্চ ব্যয় যেটা স্বাধীনতা বাংলাদেশে বেগম আমরা এবারও আমাদের গবেষণার কথা বলছো বরাদ্দগুলো এখান থেকে আসে। বরাদ্দটা আসসালামু আলাইকুম স্যার। একটু আর স্যার লেফট সাইডে স্যার, লেফট সাইড স্যার। পরিকল্পনা কি আছে? আমরা এটা তো অলরেডি কভার করেছে যে আমরা খাল খননের কথা বলছি সার্ভারের জন্য, আর বর্জ্য ব্যবস্থাপনা সাইকেল এবং এনার্জি আমরা বলছি ব্যাখ্যাটা আমরা একটু তুমি আমাকে ক্ষমা করো। স্যার আমার ছোট দুটো কোশ্চেন ছিল স্যার, লেফট সাইডে। আমি এখানে যাবো। হ্যাঁ, যারা বিরোধী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রশ্নটা করো। এত পরিমাণ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কিন্তু তবে এটা আমার কথা তোমরা আমি বলেছি সংক্ষেপে বলি তো বসো। আমরা তো খাত ভিত্তিক একটা জবের পরিকল্পনা দিয়েছি। দেখো প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন সবগুলো এর মধ্যে আছে। তো অসুবিধা হয়েছে প্রতিবাদী শাসন আমলে যে অর্থনৈতিক গল্প বোনা হয়েছে ডেলিভার না করার কারণে আনএমপ্লয়মেন্ট হচ্ছে। আশা করি যে আমাদের পরিকল্পনা আছে সেই আনএমপ্লয়মেন্ট হবে না। স্যার আমার ছোট্ট জিনিস এই মুহূর্তে শেষ করি, এই মুহূর্তে 1 কোটি, তাহলে কি আনএমপ্লয়মেন্ট থাকবে? ধন্যবাদ। স্যার আমার ছোট দুটো কোশ্চেন ছিল স্যার। হ্যালো স্যার। মাইক্রোফোনের এটা লাস্ট কোশ্চেন, স্যার মাইক্রোফোনের সর্বশেষ কোশ্চেন, লাস্ট কোশ্চেন স্যার। একটা স্যার লেফটে নন টেকনিক্যাল কোশ্চেন স্যার। আই হ্যাভ এ নন টেকনিক্যাল কোশ্চেন। বলো বাবা, কোশ্চেন ভালো করে স্যার আই হ্যাভ এ নন টেকনিক্যাল কোশ্চেন। তোমার কোশ্চেন কথাটা বুঝতে পেরেছি বাবা, দীর্ঘদিন ধরে তো এই লাইনে আছি। স্যার লাস্ট কোশ্চেন স্যার। এই তোমরা ভাত খাবা না? স্যার লাস্ট কোশ্চেন স্যার। প্রশ্ন না ভাত? হাত তুলি। প্রশ্ন কতজন? আর লাঞ্চ কতজন? মাই গুডনেস, ওয়ান্ডারফুল অডিয়েন্স, পারহ্যাপস দি বেস্ট অডিয়েন্স have you ever had in Bangladesh. A big hands. তো প্রশ্ন উত্তর চলবে। আচ্ছা, ও তো যে বাইরে যাওয়ার কেন নেই, ভালো হাসপাতাল নেই, দেখে এই তো কথা, তোমার মূল কথা তো এইটুকুই না। আমাদের হারাইনি, দেখেছি যে পর্দা কেনার জন্য টাকা পয়সা নষ্ট হয়েছে, আসে মেডিকেল হাসপাতালে দেখা যাবে যন্ত্রপাতি কেনা হয়েছে,
পরিকল্পিত হতে পারি। স্যার ওয়ান লাস্ট কোশ্চেন স্যার। আরে না না ভাই, কথাটা শেষ করি। ওকে স্যার। কারণে আমাদের চেষ্টাটা হচ্ছে, যেমন ধরো যে সিঙ্গাপুর কি করে, সিঙ্গাপুর কি লোকের বেশি করে না বাইরের লোকের? আমাদের দেশে যেতে যায় তাদের লেখাপড়ার জন্য। তোমার বই আর এর বই বা সিঙ্গাপুরের বইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? আর যদি তুমি যে ফার্মাকোলজি বইটা পড়ো, এই বইটা কি ওদের বইটা কি আলাদা? না, একই তো জিনিস। তুমি যে গ্রেজ অ্যানাটমি পড়ো, যে কানিংহামের অ্যানাটমি পড়ো, তুমি যে ভিক্টোরিয়ার যে বই পড়ো, সেটা একই বই। সব জায়গাতে তো একই জিনিস পড়তে হয়। তাহলে আমরা আমাদের সিস্টেমটাকে ওইরকম করে ডেভেলপ করতে পারি। আমরা আমাদের এখানে কর্মপরিবেশকে নিরাপদ করতে পারি, চাই। এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার একই সাথে ডাক্তারদেরও কিন্তু কতগুলো নিয়ম নীতি মানতে হবে। এর সঙ্গে আচরণগত যে সমস্যা ডাক্তারদের রয়েছে, এটা জনগণের একটা বিরাট প্রশ্ন, এটার কিন্তু একটা সমাধান করতে হবে। এই কথা না বলে একতরফা একটা কথা বললে কিন্তু হবে না। আমাদের ডাক্তারের দিকেও দেখতে হবে, রোগীর দিকেও দেখতে হবে। সুতরাং সেটা আমরা নিশ্চিত করি। আমরা শুধুমাত্র পয়সার জন্য চিকিৎসা করি না, আরোগ্য দেওয়ার জন্য চিকিৎসা করি। সব গড়ে থাকে। তুমি বিশ্বাস করো, বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আমরা বিদেশে যাওয়ার কোনো প্রবণতাকে ইনশাল্লাহ রাখবো না। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার লেফট সাইডে। হ্যাঁ, ওইখানে অনেক অনেক বেনিফিট, 11 দলও বেনিফিট, আওয়ামী লীগও benefit। as a mature political party, what's their plan B or others? এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমার মনে হয় তোমার দ্বিতীয় অংশটুকু, আমরা তো মাস্টারি করি, এক ভাত টেবিলে ব্যাপারটা দ্বিতীয় অংশে কি আছে এটা আমি জানি, মামুনও জানি। শোনো, এর আগে আমরা আওয়ামী লীগের জামাতে ইসলাম পার্থক্য তোমার মোটামুটি তুমি আমাদের একটা আলাদা কি জানতে চাও। আচ্ছা, বাংলাদেশের এখনকার জিডিপি কত? জিডিপি সাইজ কত? বাংলাদেশের জিডিপি সাইজ কত? প্রায় $470 বিলিয়ন। কতদিনে এই কাছে আসছি আমরা? 53 বছরের জিডিপির কাছে আসছি। তারা বলে ট্রিলিয়ন ডলারের জিডিপি। 2 ট্রিলিয়ন মানে কি? 2000 বিলিয়ন সমান 2000 বিলিয়ন সমান এখনকার থেকে কয় গুণ বাড়াতে হবে? প্রতিটা কি লাগবে? তাহলে তুমি বাস্তবতার উদাহরণের হিসাবটা একটা পেলে, তাই না? একটা জিনিস, মেয়েদের জন্য, নারীদের জন্য কর্মঘণ্টা কত? ওদের